ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শেষে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের স্মারকলিপি দেয়া হলো। স্মারকলিপি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ভালোভাবে নিচ্ছে না জনগণ। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব, চলছে পরিবর্তন পরিমার্জন, জানালেন উপদেষ্টা। এবার কিছুটা বিলম্বে নতুন বই পাবে শিক্ষার্থীরা। সাম্প্রতিক সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সার্ক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা। কাল সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হওয়ার আশা। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রুখতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন অবৈধভাবে থাকতে পারবে না কোনো বিদেশি। ভারতীয় হাইকমিশন অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। পুলিশি বাধার পর প্রতিনিধি দল স্মারকলিপি দিয়েছে হাইকমিশনে, যেখানে বলা হয় ভারতের নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত করছে শেখ হাসিনা। সেই সাথে পতিত সরকারের পুনর্বাসনে চক্রান্ত করছে ভারতের অতি উগ্রবাদী গোষ্ঠী ও কিছু মিডিয়া। সমতা বজায় রেখে শ্রদ্ধাশীল সম্পর্ক রক্ষায় ভারত সরকারের ভূমিকা প্রত্যাশা করা হয় এই পদযাত্রা থেকে। হুঁশিয়ারি করেন ভারতের যে কোনো ধরনের আগ্রাসন রুখতে প্রস্তুত বাংলাদেশ। বিএনপির ৩ গুরুত্বপূর্ণ তরুণ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই যৌথ পদযাত্রা শুরু হয় বেলা ১১টার পর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রামপুরা হয়ে এগুতে থাকে প্রতিবাদের এই মিছিল। ভারতীয় আগ্রাসনের অভিযোগে এই পদযাত্রায় যোগ দেয়া বিপুল সংখ্যক নেতাকর্মীর গন্তব্য ছিল নতুন বাজার এলাকায় ভারতীয় দূতাবাস। প্রতিনিধি আসলে তারা সে প্রতিনিধিকে রামপুরা ব্রিজের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রা। এরপর শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের ৬ নেতা রওনা হন স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। এর আগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন নেতৃবৃন্দ। অভিযোগ করেন শেখ হাসিনাকে খুশি করতে বাংলাদেশ ঘিরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ভারত। ছাত্রদলের যদি সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে মিশন, সেই মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা বন্ধু রাষ্ট্র চাই। প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ার করেন সম্প্রীতির বাংলাদেশে যে কোনো উস্কানিতে অস্থিরতা সৃষ্টি প্রতিরোধ করা হবে। বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে পতিত সরকারকে সহযোগিতার সমর্থনের অভিযোগ বেশ পুরনো। সাম্প্রতিক সময়েও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে, সেই অভিযোগ উঠছে ভীষণভাবে। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের এই প্রতিবাদী পদযাত্রা থেকে দলটি বলছে বিএনপি বরাবরই ভারতের সঙ্গে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু কোনো ধরনের আগ্রাসী মনোভাব মেনে নেবে না বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ ছাড়া কেউ বিএনপিকে মাইনাস করতে পারবে না, এমন মন্তব্য করেন তিনি।
পূর্ব লন্ডনের রিজেন্স হলে সাংবাদিকদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়। তারেক রহমানের দেশে ফেরা, নির্বাচন, ভারতের সাথে কূটনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখনই দেশে ফিরবেন যখন দল চাইবে। তাছাড়া আইনি জটিলতা শেষ করারও বিষয় আছে। দল যখন মনে করবে তার মুহূর্তে যাওয়া প্রয়োজন, সেই মুহূর্তে চলে যাবেন। এক, দুই নম্বর, সবাই জানেন যে তার কতগুলো লিগ্যাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষের অনুযায়ী চলে যাবে। নির্বাচন ইস্যুতে মহাসচিব বলেন, বিএনপি ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত, তবে অন্তর্বর্তী সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখনই নির্বাচন হবে। বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে অলওয়েজ প্রস্তুত। কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাব, ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে ইলেকশন করতে চান। আমরা বারবার বলছি যে যৌক্তিক সংস্কারটা আমরা চেয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে কেমন হবে ভারতের সাথে পররাষ্ট্রনীতি? মির্জা ফখরুল বলেন, প্রয়োজন অনুযায়ী নীতি হবে, সার্বভৌমত্ব ইস্যুতে কোনো ছাড় নয়। ভারতের সঙ্গে নীতি নির্ভর করবে আপনার আমাদের প্রয়োজনের উপরে, তাগিদের উপরে, কি সমস্যা তার উপরে। কিন্তু আমার সভারেন্টিতে, আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে, সেটা আমরা কোনোদিন সহ্য করব না। ভারতে বসে দেয়া শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল। তুমি যখন যা খুশি তাই বলে যান। আখলাকুস সাফা, যমুনা নিউজ। নতুন বছরে 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। খুলনায় বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ে কিছু পরিমার্জন ও পরিবর্তন করায় এই বছর বই ছাপাতে দেরি হচ্ছে, তাই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতেও বিলম্ব হবে। তবে জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা যাবে বলে আশা করেন তিনি। বিধান রঞ্জন রায় আরও জানান, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে, যা আগামী বছরেই প্রকল্প আকারে শুরু করা হবে। বাইরের একটা দেশের কিছু বই ছাপার কথা ছিল, ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। সেই সব কারণে আমরা একটু পিছিয়ে আছি। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না। 5 আগস্টের পর ঢাকার দিল্লি সম্পর্কে যে গুণগত পরিবর্তন, তা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে উপদেষ্টা বলেন, চলমান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুদেশের অর্থনীতি। দ্বিপাক্ষিক এই সংকট নিরসনেও সার্কের কার্যক্রম জোরদার করার তাগিদ ছিল পররাষ্ট্র উপদেষ্টার। সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এই সেমিনারে মূলত আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। এছাড়াও পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতেও সবাইকে আহ্বান জানান আব্দুল্লাহ ওয়াল মিন্টু। ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে, কার্যকর করতে হবে। আমরা যদি গরিব রাষ্ট্র থেকে, উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য, অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। পররাষ্ট্র উপদেষ্টাও জোর দেন সার্কের কার্যক্রম পুনরায় শুরু করার উপর। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশই যে লাভবান হচ্ছে না, তাও স্মরণ করিয়ে দেন তৌহিদ হোসেন। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে না নিতে পারলে জটিলতা কাটবে না। প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান বলেও জানান তৌহিদ হোসেন। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। এর আগে মামলাগুলোর বিষয়ে জারিকৃত রুল নিষ্পত্তি করে গত 24 অক্টোবর আলাদা রায় দেন বিচারপতি AKM মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2019 সালের 3 জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ডক্টর ইউনূস সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশনসের চাকুরিচ্যুত সাবেক 3 কর্মচারী। এসব মামলা বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 2020 সালে হাইকোর্টে আবেদন করেছিলেন। তখন হাইকোর্ট মামলা বাতিলের রুল জারি করেন। অবৈধভাবে বসবাসকারী কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশের অনেক নাগরিক রয়েছেন বাংলাদেশে, তবে ঠিক কত সংখ্যক বিদেশি আছেন তা অস্পষ্ট। যারা নির্দিষ্ট কোনো দেশ নয় বরং সব দেশের নাগরিকদের জন্যই প্রযোজ্য হবে এই নিয়ম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সীমান্তে কড়া নজরদারি আছে। বলেন, অহেতুক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। গণমাধ্যমকে সত্য উন্মোচনের আহ্বান জানান তিনি। এর আগে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত বিদেশি নাগরিকদের অবিলম্বে যোগাযোগ করতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ জানানো হয়, অন্যথায় নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। অনেক দেশেরই আছে, আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতারকৃত আকাশ দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত মঙ্গলবার ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই দিন রাতে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আকাশের বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে আকাশকে হেফাজতে নেয় পুলিশ। পরের দিন তাকে ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে 3 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন বাহুবলের মৌচাক এলাকায় প্রায় 2 ঘন্টা চলে এই সংঘাত। এ সময় কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। ভাঙচুর ও লুটপাটের অভিযোগও দেয়া হয়েছে থানায়। স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে উপজেলার সাতপাড়িয়া, করিমপুর ও ভেড়াখাল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দেশের অনেক বড় বড় অবকাঠামো নির্মাণে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এর যে সুনাম তা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর MES কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলন 2024-এ প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন তিনি। বলেন, নির্মাণ ও নির্মাণ পরবর্তী নানা সেবা আন্তরিকভাবে দেয় MES। সবার প্রত্যাশা পূরণে মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাজের ধারা অব্যাহত থাকবে প্রত্যাশা সেনা প্রধানের। ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে চুক্তিভিত্তিক যারা কাজ করেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। প্লাস্টিক ব্যবসায়ী হত্যা মামলায় এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাবিনা আক্তার নামের ওই নারীকে যশোরের বাঘারপাড়া থানার মির্জাপুর মধ্যপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নিহতের ব্যবহৃত 2টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গত বুধবার রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার বাসায় চাকু দিয়ে কেটে খুন করা হয় নজরুল ইসলামকে। পরে মরদেহ উদ্ধার করে চকবাজার মডেল থানা পুলিশ। রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার নিজ বাসা থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী নজরুল ইসলামের মরদেহ। এই ঘটনায় মামলা হলে অনুসন্ধানে নামে চকবাজার থানা পুলিশ। শনিবার ভোরে যশোরের বাঘারপাড়া থেকে সাবিনা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। নিহতের ব্যবহৃত 2টি মোবাইলও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে
সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায়। তো নজরুল তাকে চাকরি দেবে, সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে। পুলিশ জানায় চাকরি খুঁজতে গিয়ে নজরুল ইসলামের সাথে সাবিনা আক্তারের পরিচয়। এক পর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। 2 ডিসেম্বর রাতে নজরুলের বাসায় হঠাৎই বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ক্ষিপ্ত নজরুলকে শিলপাটার শিল দিয়ে মাথা ও মুখে গুরুতর আঘাত করে সাবিনা। জ্ঞান হারালে নজরুলকে হাত পা মুখ বেঁধে ধারালো চাকু দিয়ে কেটে আলাদা করে নির্মমভাবে হত্যা করে। সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয়, এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি এই পর্যায়ে গড়ায়। তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল দিয়ে তার মাথায় আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে। হত্যার ঘটনায় নিহতের বড় ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে 2008 সালের বিধিমালা মেনে রাস্তা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছে জমি মালিকরা। এ সময় তারা ঢাকার সব রাস্তাকে কমপক্ষে 20 ফুট প্রশস্ত করার দাবি জানান। দুপুরে রাজধানীর সিরডা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা জানান 2022 সালে ড্যাপে বেশিরভাগ জায়গাকে অপরিকল্পিত উল্লেখ করে 5 তলার বেশি ভবন নির্মাণের অনুমোদন দিচ্ছে না। ভবনের উচ্চতা কমে যাওয়ায় জলাশয় খাল ভরাটের মাত্রা বেড়ে গেছে বলেও দাবি করেন তারা। পাশাপাশি ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি তোলেন জমি মালিকরা। অভিযোগ করেন রাজুকের কর্মকর্তাদের অবৈধ লেনদেন এবং হয়রানির কারণেও অনেকে ভবন নির্মাণের অনুমোদন পাচ্ছেন না। এসব বন্ধের দাবিও করেন তারা।